বহু বিজ্ঞানী বহু বিজ্ঞানী তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতার অভাব আছে। তারা বিজ্ঞানী, নিজের ক্ষেত্রে তারা স্পেশালিস্ট। যে মুহূর্তে তারা ল্যাবরেটরি বা সংস্থা থেকে বেরিয়ে আসেন, তাদের সঙ্গে কিন্তু আর পাঁচটা লোকের যারা ধর্মবিশ্বাসী, যারা ওই আংটি পরে আর ওই তাবিজ টাবিজ পড়ে কিংবা ওই জল পড়া খায়, তাদের সঙ্গে বহু বিজ্ঞানীর চিন্তাভাবনার কোনো তফাৎ নেই। এইখানে যুক্তিবাদের ভূমিকা আমার ধারণা আমরা ব্যর্থ। সহজেই আমরা বিজ্ঞান থেকে অবিজ্ঞানের দিকে বা বিজ্ঞান আর ধর্মকে মেলাবার দিকে ঝুঁকে পড়ি এবং অমুক জ্যোতিষী বলেছেন, সত্যিই তো দেখুন উনি তো 80 বছর বয়সেই মারা গেলেন। পাল্টাটা তারা কখনো জিজ্ঞাসা করেন না, ওই জ্যোতিষী আরও কতজনকে বলেছিলেন তারা এই বছরে মারা যাবেন এবং সে ভবিষ্যৎবাণী মেলেনি, এটা আমরা জিজ্ঞাসা করি না। যে প্রাচীন আয়ুর্বেদ, সত্যিকারের আয়ুর্বেদ, যেটা চরক সুশ্রুতর বইতে যেগুলো আমরা পাই, সেটা কিন্তু প্রচণ্ড বিজ্ঞানসম্মত ছিল। পরবর্তীকালে যেটা হলো, যখন ধর্ম ঢুকে গেল, ব্রাহ্মণরা ঢুকে গেল, ব্রাহ্মণরা গিয়ে তো সব তছনছ করে দেয়। যে বইতে তারা বলছেন যে গরুর মাংস খান, গরুর মাংস খেলে আপনার জ্বর সেরে যাবে, সেই বইতে 3টে শ্লোক পরে ব্রাহ্মণরা ঢুকিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণ হচ্ছে পবিত্র। আমরা কিন্তু সত্যিকারের সুশ্রুত, সত্যিকারের চরক জানিই না, সেসব বিলুপ্ত হয়ে গেছে। আমরা এখন যেগুলো আয়ুর্বেদ বলে পাই, কিন্তু সমস্ত অপভ্রংশ এবং সমস্ত পরে বানানো। আপনি কি বিশ্বাস করেন চরক কেউ ছিল? হ্যাঁ, 100বার, 100%। দেবীপ্রসাদের লেখা পড়েননি আপনি? আমি তো বলি বামপন্থীরা বেশি করে এখন ধর্মবিষয়, যার সঙ্গে কথা বলি না, দেখুন অত ধর্মবিরোধী হলে চলে না। অতর কথা হচ্ছে না, ধর্ম ব্যাপারটা ঠিক না ভুল এক কথায় বলুন, তারপর কম্প্রোমাইজ করলেন কোথাও আপনার পার্টি মিটিংয়ে, সেটা অন্য প্রশ্ন। আপনি ভেতর থেকে কী মানেন? বলতে পারে না যে না আমি ধর্ম মানি না, এই কথাটা জোরে। তার কারণ এরা মার্কসও পড়ে না, এরা বস্তুবাদ কাকে বলে জানে না, এরা কোনো রকমের লিটারেচার পড়ে না। যে ওই উপেন্দ্রনাথ দত্তর হাত ধরেই আমাদের সত্যিকারের মার্ক্সবাদ চর্চা, সত্যিকারের বামপন্থার চর্চা হয়েছে, বাকিরা হয়নি। এসে ডাঙ্গে ভাঙ্গে অনেক তাদের নাম বেশি, তারা তো ভুলভাল বলেছে। উনি তো একদম নাস্তিক লোক, কিন্তু মাতাল, তাহলে দেখুন নাস্তিক হয়েও খারাপ। এরকম এই ধরনের ছেদ যুক্তির তো কোনো মানে নেই। নমস্কার, আমি সৌরাষ্ট্র দাস। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদ সমিতির 40 বছর পদার্পণ করেছে এবং এই অনুষ্ঠানে একজন অন্যতম গুরুত্বপূর্ণ একজন বক্তা তাকে পেয়ে গেছে। উনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যুক্তিবাদী আন্দোলনের সাথে যুক্ত এবং দেখছে। একটা কথা আছে, বয়সের সাথে মানুষের অভিজ্ঞতা হয় এবং সে অনেক কিছু দেখে যায়, প্রক্ষিপ্ত দর্শন। তো আমি জানতে চাইবো যে বর্তমানে পশ্চিমবঙ্গে যুক্তিবাদী আন্দোলন কোন পর্যায়ে আছে এবং আগামী দিনে কোন অবস্থায় যাবে। নমস্কার। আপনি কি মনে করছেন এই যে পশ্চিমবঙ্গে যুক্তিবাদী বিভিন্ন অনুষ্ঠান হয় এবং কোথাও গিয়ে আমরা দেখি সেই অনুষ্ঠানে একই মুখ, কোনো নতুন কোনো কিছু নেই। বস্তুবাদীতে তো নতুন সব কিছুই হয়, তো সেই নতুনটা কোথায় এবং আগামী দিনে যাবে কোথায় যুক্তিবাদ আন্দোলনটা? শুরু কি মানে মঞ্চ সাজিয়ে অনুষ্ঠানে ভাষণেই কি থেমে থাকবে, অন্য কিছু? খুব চমৎকার প্রশ্ন করেছেন, এটা আমার নিজেরও প্রশ্ন। যে এই যে আমরা আমি নিজে ধরুন যুক্তিবাদ কথাটা আমি শুধু যুক্তিবাদ বলি না, বৈজ্ঞানিক যুক্তিবাদ কথাটা ব্যবহার করি। কারণ যুক্তিবাদ কিন্তু অবৈজ্ঞানিক যুক্তিবাদও হয়। শঙ্করাচার্যের মতো এত বড় লজিশিয়ান পৃথিবীতে কম জন্মেছেন, কিন্তু তিনি তো আমাদের অর্থে যুক্তিবাদী নন। সুতরাং আমরা যখন যুক্তিবাদের কথা বলি, আমরা বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক পদ্ধতি সম্মত যুক্তিবাদের কথা বলি। এটা প্রথমত পরিষ্কার করে নেওয়া দরকার। 2 নম্বর কথা হচ্ছে, এই দৃষ্টিভঙ্গি থেকে বহুকাল আন্দোলন হচ্ছে, মানে সেই একেবারে 1920-30-এর দশক থেকে 100 বছর হয়ে গেল। কমিউনিস্ট পার্টি যখন থেকে এসছে বা তার আগে থেকেও প্রচুর বিজ্ঞান মনস্ক লোক তারা চেষ্টা করেছেন। একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, এরা তো 200 বছর হয়ে গেল, এরা তো যুক্তির কথা বলেছেন এবং তারা তাদের সমসময়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা আজকে অশোকবাবু সুন্দর করে বলেছেন, যে এক সময়ে আমাদের বাঙালি সমাজের মধ্যে বৈজ্ঞানিক যুক্তিবাদের একটা ধারা ক্রমশ গড়ে উঠছিল, কিন্তু 19 শতকের শেষ দিক থেকে, বিশেষত আমার ধারণা স্বামী বিবেকানন্দের উত্থানের পর থেকে, সেই যুক্তিবাদ অনেক পরিমাণে ধর্মের দিকে ঘুরে গেছে। ফলে যেটা আমি প্রথমেই বলছিলাম, যে বিজ্ঞানসম্মত যুক্তিবাদ আর বিজ্ঞান বিরোধী যুক্তিবাদ, এ দুটো আমাদের এখানে, আমাদের দেশে, পশ্চিম বাংলায় বিশেষ করে প্রবলভাবে মিশে গেছে।
ফলে আজকে এতদিন পেরিয়ে আসার পর আমরা দেখছি যুক্তিবাদী আন্দোলনের মধ্যে অযুক্তিবাদী ধর্মীয় ভাবনা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এবং এটা যদি আমরা বেশি দূর গবেষণা করতে হবে না, এখানেই চারপাশে আমরা আমাদের প্রত্যেকের পাড়ায় বাড়িতে সমাজে সর্বত্রই দেখতে পাচ্ছি যে এক ধরনের ওই বিজ্ঞান আর যুক্তি একটা সহাবস্থানের জায়গায় আমরা চলে এসেছি। এবং তার উপর অনেকে আবার ওই বিজ্ঞান আর প্রযুক্তি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে গুলিয়ে ফেলছেন। অর্থাৎ যে ধর্মবিশ্বাস করেও তো আমরা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছি, তাহলে ধর্ম আর কী ক্ষতি করলো? কিংবা চন্দ্রযান পাঠাবার পর কোনো বিজ্ঞানী সেই সংস্থার ডিরেক্টর তিনি যে নারকেল ফাটাচ্ছেন কিংবা কোনো মূর্তির সামনে প্রণাম করছেন, অনেকে বলেন তাতে কী ক্ষতি? ধর্ম করেও তো আমরা এগিয়েছি, আমরা আসলে এগোইনি। না, আপনি একটা কথা বলছেন, ইসরোর কথা বলছেন যে নারকেল ফাটাচ্ছে। ভারতীয় সংবিধান 51H আছে, সায়েন্টিফিক টেম্পারমেন্টের কথা বলে। তাহলে কি কোথাও গিয়ে আমরা বলতে পারি যে ইসরোর ওই সব তথাকথিত বিজ্ঞানী বাবুরা দেশদ্রোহী বা সংবিধান বিরোধী? কারণ দেশদ্রোহী কথাটা ব্যবহার করব না, কিন্তু তারা সংবিধানে যা লেখা আছে সেই পথে চলছেন না, এটা অনায়াসেই বলা যায়। এবং বহু বিজ্ঞানী তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতার অভাব আছে। তারা বিজ্ঞানী, নিজের ক্ষেত্রে তারা স্পেশালিস্ট। যে মুহূর্তে তারা ল্যাবরেটরি বা সংস্থা থেকে বেরিয়ে আসেন, তাদের সঙ্গে কিন্তু আর পাঁচটা লোকের যারা ধর্মবিশ্বাসী, যারা ওই আংটি পরে আর ওই তাবিজ পড়ে কিংবা ওই জল পড়া খায়, তাদের সঙ্গে বহু বিজ্ঞানীর চিন্তাভাবনার কোনো তফাৎ নেই। শুধু তফাৎ নেই নয়, তারা যেহেতু বিজ্ঞানী, তারা বিজ্ঞানের অনেক তত্ত্বকে নিজেদের মতো করে প্রয়োগ করে অবিজ্ঞানকে এবং এই ধর্মীয় ভাবনাকে, কুসংস্কারকে তারা কিন্তু ন্যায্য বলে প্রমাণ করে চলেছে। ফলে যেটা হচ্ছে, আপনি তো বিজ্ঞানী নই, কিন্তু সাধারণ লোক বলবে আপনার কথা কেন শুনবো মশাই? অমুক ইনস্টিটিউশনের অত বড় ডিরেক্টর, তিনি দুবেলা বলেন যে হ্যাঁ ভগবান আছেন, আমি রামকৃষ্ণকে অবতার বলে মনে করি, এই রকম। তো তার কথা শুনবো না আপনার কথা শুনবো? এইখানে যুক্তিবাদের ভূমিকা আমার ধারণা আমরা ব্যর্থ হয়েছি। কারণ কে কত বড় মাপের লোক, কে কত বড় মাপের ইনস্টিটিউটের ডিরেক্টর, তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে তিনি যে কথাটা বলছেন সেটা বিজ্ঞানসম্মত কি না। একজন বিজ্ঞানী যদি বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলেন, অনেক বিজ্ঞানী বলেন, তখন সেটা বলার মতো সাহস আমার কেন থাকবে না যে আপনি বিজ্ঞানী হয়েও আপনি কিন্তু বিজ্ঞান বিরোধী কথা বলছেন? এইটা সাহসটা আমরা অর্জন করতে পারিনি। তার কারণ আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতি যেটাকে বলে সায়েন্টিফিক মেথডোলজি, সেটা কিন্তু আমরা যুক্তিবাদীরা সেভাবে আয়ত্ত করতে পারিনি। ফলে আমরা বিজ্ঞানকেও অনেক ভাষাভাবে দেখেছি। ফলে খুব সহজেই আমরা বিজ্ঞান থেকে অবিজ্ঞানের দিকে বা বিজ্ঞান আর ধর্মকে মেলাবার দিকে ঝুঁকে পড়ি। এবং যে যুক্তিগুলো আমরা দিই সেটা বড্ড ছেঁদো যুক্তি। যে এই তো অমুক তো ভগবানের কাছে প্রার্থনা করেছিল, সত্যিই তো তার ছেলের অসুখ সেরে গেল, সে যে মানত করেছিল। বা অমুক জ্যোতিষী বলেছেন, সত্যিই তো দেখুন উনি তো 80 বছর বয়সেই মারা গেলেন। পাল্টাটা তারা কখনো জিজ্ঞাসা করেন না ওই জ্যোতিষী আরও কতজনকে বলেছিলেন তারা এই বছরে মারা যাবেন এবং সে ভবিষ্যৎবাণী মেলেনি, এটা আমরা জিজ্ঞাসা করি না। কতজন কপালে ওই ফোঁটা কেটে আর ঠাকুরকে মানত দিয়ে পরীক্ষায় ফেল করেছে, সে স্ট্যাটিস্টিক্সটা আমরা নিই না। নিলে কিন্তু আপনা থেকেই আমরা বুঝতে পারবো যে এই ধরনের বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এইখানটা আমাদের সবচেয়ে বড় খামতি রয়ে গেছে। একে তো অধিকাংশ মানুষ যুক্তিবাদে বিশ্বাস করেন না, কারণ তারা বাড়িতে, সমাজে সর্বত্রই ধর্মীয় ভাবনায় আচ্ছন্ন। যারা বিশ্বাস করেন যুক্তিবাদে, তাদের মধ্যেও বিশ্বাসের জোরটা বড্ড কম। তার কারণ তারা বৈজ্ঞানিক পদ্ধতিতন্ত্র কী, সত্যিকারের লজিক যুক্তিবাদ কী, সেটা বুঝতে পারেন না। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে অবস্থা অত্যন্ত খারাপ এবং খুব অদূর ভবিষ্যতে অবস্থা ভালো হবে আমার এরকম আশা নেই। কিন্তু তাই বলে আমি নৈরাশ্যবাদী নই, কোনো কিছু করে কোনো অর্থ নেই এরকম কথা বলছি না। আমি যেটা বলতে চাইছি যে আমাদের অবস্থাটা কতখানি সঙ্গীন সেটা বুঝে নিয়ে আমাদের এগোতে হবে। আমরা খুব খারাপ অবস্থায় আছি, কিন্তু খারাপ অবস্থা মানে এ নয় যে সব কিছু শেষ হয়ে গেছে। আমরা যারা অল্প কজন লোক, কিন্তু আমরা তো চেষ্টা করছি। দেখা যাক যদি আমরা যুক্তিবাদের আসল জায়গাটা, বৈজ্ঞানিক যুক্তিবাদের আসল জায়গাটা অল্প বয়সীদের মধ্যে, আপনাদের মতো লোকেদের মধ্যে, আপনাদের মাথায় যদি আমরা অল্প বয়সে ঢোকাতে পারি, তাহলে আপনারা যখন সমাজের সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবেন তখন সমাজটা নিশ্চয়ই বদলাবে। আমরা আর কদিন। সুতরাং আমার আশাবাদের জায়গাটা এইখানটা, যে সংখ্যায় অল্প হোক, কিন্তু যদি খুব সঠিকভাবে আমরা বৈজ্ঞানিক যুক্তিবাদ
বৈজ্ঞানিক পদ্ধতিতন্ত্র এই জিনিসগুলোকে মাথার মধ্যে নিতে পারি, তাহলে অবশ্যই একদিন না একদিন এই অবস্থা বদলাবেই। আমি সেই দিক থেকে অবশ্যই আশাবাদী। আপনি বলছেন খামতি রয়ে গেছেন এবং যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতা বলছেন, এর থেকে আমার কিছু একটা বিষয় মনে পড়ছে। আমি নিজে বহু যুক্তিবাদীদের চিনি নাম করা, তারা হোমিওপ্যাথে বিশ্বাস করে, তারা আয়ুর্বেদেও বিশ্বাস করে। তো হোমিওপ্যাথ আর আয়ুর্বেদ তো বিজ্ঞান নয়, পিউ রিসার্চের প্রচুর ডকুমেন্ট আছে এবং আন্তর্জাতিকভাবে যত বিজ্ঞান মহল আছে এটাকে তারা একেবারেই রিজেক্ট করে দিয়েছে। এবং ভারতবর্ষের অন্যতম একজন যুক্তিবাদী যার নাম হচ্ছে বি প্রেমানন্দ, তিনি এটাকে একেবারেই মানে তিনি বলতেন যে একেবারে ভোগাস, যারা বিশ্বাস করে যে হোমিওপ্যাথ বা আয়ুর্বেদ দিয়ে মানুষের চিকিৎসা হয়, তারা মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডতে তিনি বসিয়ে দিতে পিছু পা হটে না, সে কুসংস্কারই হোক বা ছদ্মবিজ্ঞানের নামে হোক। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এখানে বিষয়টা খুব জটিল এবং আপনি খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। ধরুন আয়ুর্বেদ, আয়ুর্বেদ কিন্তু একসময় দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত বই আছে তাতে আমরা দেখতে পাই যে এই যে প্রাচীন আয়ুর্বেদ, সত্যিকারের আয়ুর্বেদ যেটা চরক সুশ্রুতর বইতে যেগুলো আমরা পাই, সেটা কিন্তু প্রচণ্ড বিজ্ঞানসম্মত ছিল। কি করে? কেন চরক সংহিতাতেই বলা আছে দ্বিতীয় খণ্ডে, যাদের জ্বর হয় তাদেরকে মধু চাটাও। হ্যাঁ, আপনাকে ইতিহাসটা বিচার করতে হবে। তখন তাদের কাছে প্যারাসিটামল ছিল না, তখন অ্যান্টিবায়োটিক কাকে বলে জানতো না, তখন মানুষ জার্ম কাকে বলে, জীবাণু কাকে বলে জানতো না। তারা কি জানতো? তারা মানুষের দেহকে কিন্তু প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করতো। জ্বর হলে একটা মানুষের কি হয়, বা একটা মানুষের পেটে ব্যথা হলে কি হয়, কেটে গেলে ছড়ে গেলে কি হয়, তারা খুব যত্ন করে সেটা অবজার্ভ করে তাদের হাতের সামনে যেসব ফল মূল গাছপালা আছে তাই দিয়ে তারা সারাবার চেষ্টা করতো, পারতো না। না, সেই চরক কথাটা সেখানে নয়, বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু এটাই। না, আজকে আপনার সামনে অ্যান্টিবায়োটিক আছে, আপনি বলতে পারছেন ওটা ভুল। যখন আপনি লুই পাস্তুরের আগে আমরা তো জানতামই না অসুখ কী করে হয়, জার্ম থেকে যে অসুখ হয়। তো পাস্তুর তো সেদিনের লোক, 200 বছর আগের লোক। তার আগে পাশ্চাত্য বিজ্ঞানও তো ওই একই জায়গায় ডুবেছিল। না, আপনি চরক সংহিতার কথা তুললেন এবং সেই জায়গায় আমি আরেকজন মানে ভারতীয় সুশ্রুত কথা বললেন। আরেকজন ভারতীয় বিখ্যাত যুক্তিবাদী আছেন, নাম হচ্ছে স্যানেল এডমারুপ, যিনি এখন ইউরোপে আছেন। তিনি হয়তো ওই মুম্বাইয়ের যে চার্চের যে ঘটনা তিনি এক্সপোজ করেছিলেন। তো তিনি এটা সম্পর্কে আমি খুব বেশি হ্যাঁ তো তার যে লাইভ স্ট্রিমগুলোতে তিনি এই বিষয়ে যথেষ্ট কাজ করেছেন। উনি বলছে সাপে কামড়ালে পরে সেই সাপকে দিয়ে কামড়াতে বলছে সেই বই, ঠিক আছে, এবং যেখানে হাঁটু ব্যথা সেখানে ছ্যাঁকা দিতে বলছেন গোরাম, বিভিন্ন বিষয় নিয়ে। তো সায়েন্টিফিক একটা পর্যায়ে আছে, ঠিক আছে, পর্যবেক্ষণ আছে। এটা তো পর্যবেক্ষণ হতে পারে না সাপে কামড়ালে পরে আবার সেই সাপকে দিয়েই কামড় দেওয়া সেকেন্ড টাইম। তাই কি কথাটা ঠিক? কি ধরুন আপনি আজকে দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছেন, আপনি জানেন সাপের বিষ কী, আপনি জানেন ভেনম ভ্যাকসিন কী। যখন কিচ্ছু ছিল না, কোনো কিচ্ছু ছিল না, শুধু একজন দেখছে যে সাপ একজনকে কামড়ালো, তখন এই যে বিষক্ষয়, এটা তো এক অর্থে ডায়ালেকটিক্যাল একটা প্রসেস। যে জিনিসে আমার যেটা বেড়ে গেল, আমি যদি সেই জিনিসটাই আরও দিই তাতে হয়তো কমে যেতে পারে। এই সম্ভাবনাটা ভুল, এটা আমরা জানি। যতক্ষণ না সম্ভাবনাটা আপনি ট্রাই করছেন, আপনি কি সম্ভাবনাটা আগে থেকেই ভুল বলতে পারেন? আজকে পারছি কেন? ইন দ্য মেন টাইম 2000 বছরে আমরা অ্যানাটমি জেনে গেছি, আমরা ফিজিওলজি জেনে গেছি, অ্যান্টিবায়োটিক জেনে গেছি। তখন তো তারা যে এটা করতো, ব্যবচ্ছেদ করতো, তারা তো শরীর কাটতো না। এই যে সুশ্রুতে যে অ্যানাটমির কথা বলা হয়েছে, সব ব্যবচ্ছেদ, তারা কিন্তু শরীরের চামড়াটা খালি ছিঁড়ে ফেলে দিত। কাজেই কোথায় লিভার আছে, কোথায় হার্ট আছে তারা জানতোই না। সুতরাং এটা তো আন্দাজি ব্যাপার, কাজে অধিকাংশ ভুল হবে, এটাই স্বাভাবিক। তা সত্ত্বেও তারা এমন কিছু এম্পিরিক্যাল অবজারভেশন তাদের ছিল যেটা কিন্তু কাজে দিয়েছিল। কাজেই তখনকার যুগটা যদি বিচার করেন, সেখানে কিন্তু তাদের অধিকাংশই ভুল, সেটা আমি মানছি, কিন্তু পদ্ধতিটা ভুল ছিল না। পরবর্তীকালে যেটা হলো, যখন ধর্ম ঢুকে গেল, এই ব্রাহ্মণরা ঢুকে গেল, ব্রাহ্মণরা গিয়ে তো সব তছনছ করে দিল। যে বইতে তারা বলছেন যে গরুর মাংস খান, গরুর মাংস খেলে আপনার জ্বর সেরে যাবে, সেই বইতে 3টে শ্লোক পরে ব্রাহ্মণরা ঢুকিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণ হচ্ছে পবিত্র। এই যে দুটো ধারার মধ্যে সংঘাত চলেছে, এই সংঘাতের মধ্যে থেকে কিন্তু পরবর্তীকালের বিকাশটা হয়েছে। কাজেই তখনকার দিনে সুশ্রুত আর চরক কী ভুল করেছেন, তার চেয়ে বড় কথা তারা কিসের সঙ্গে লড়াইটা করেছেন। তাদের লড়াইটা এই জায়গায় ছিল, একদল লোক তারা বলতো সবই ভগবান করছে, এইসব রোগ ভোগ যা হচ্ছে কর্মফল, আপনি আগের জন্মে খারাপ কাজ করেছেন তাই আপনার এখন পেট খারাপ হচ্ছে। এটা মানেনি তারা।
তারা বলেছিল এই পেট খারাপের বা এই জ্বরের বা এই পায়ে ব্যথার এই বাতের কারণ আপনার এই জন্মেই বস্তুগত কারণে নিহিত আছে। এটা তখনকার দিন অনুযায়ী বৈপ্লবিক কথা, এটা সারা পৃথিবীতে কোথাও বলেনি, হিপোক্রেটিসও বলেননি। কাজেই ভারতবর্ষে এই জিনিসটা সেই সময় হয়েছিল, সেটাকে শেষ করে দিল ব্রাহ্মণরা, বলে দিল চিকিৎসকরা বা এই যে মানে যারা বৈদ্য বলা হয় এরা সব নিম্ন, এরা গুমুত ঘাঁটে, এরা রক্ত ঘাঁটে, এদের জাত মানে না, যে কোনো জাতির এতে মরা নিয়ে ঘাঁটে, অতএব এরা সমাজে খুব ঘৃণ্য, অর্থাৎ চিকিৎসা ব্যাপারটাই সমাজে ঘৃণ্য হয়ে গেল। সেই ধারা চলেছে 18 শতক অবধি। 19 শতকে এসে মধুসূদন গুপ্ত এতদিন পরে একজন ভারতীয়, তিনি মরা কাটলেন। এই 1000-1500 বছর সময় লেগেছে এই লড়াইটা, কিন্তু সূত্রপাত তখনই হয়েছিল। তাদের ব্যবহারিক সাফল্য খুব বেশি নয় চরক সুশ্রুতের, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতন্ত্রের দিক থেকে, দার্শনিক দিক থেকে তারা একটা বৈপ্লবিক কাজ করেছিলেন, যে কোনো কিছু আকাশ থেকে পড়ে না, যা কিছু হচ্ছে এই মাটিতে এই বস্তু থেকে হচ্ছে। সেখান থেকেই তো পরে সত্যিকারের মেডিসিন, সত্যিকারের সার্জারি তো পরে সেইখান থেকেই তো ডেভেলপ করেছে। না, সেই জায়গায় দাঁড়িয়ে এবং এই আজকের অনুষ্ঠানে ভারতীয় বিজ্ঞান যুক্ত সমিতির লিফলেটে সাপে কামড়ানো মানুষদের প্রজার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং বহু মানুষ মারা যাচ্ছে আজকের সময় দাঁড়িয়ে। তো এখানে গিয়ে আপনার ডক্টর নরেন্দ্র দাওয়ালকার তিনি 2009 সালে একটি পুনার অনুষ্ঠানে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে ভারতীয় কুসংস্কারের ভেদগুলি হচ্ছে প্রাচীন গ্রন্থগুলি, এবং এই গ্রন্থগুলি যতদিন মানুষ মানবে ততদিন মানুষের মৃত্যু অবধারিত। আমি বিশ্বাস করি এই গ্রন্থ মানুষের কোনোদিনও কল্যাণ বয়ে আনতে পারেনি, কিন্তু কিঞ্চিত মানুষকে একটু হলেও মৃত্যুর থেকে, ওই মৃত্যুর যে ভয় তার থেকে দূরে রাখতে সাহায্য করেছে, কিন্তু আর যাই হোক মানুষকে জীবন দিতে সাহায্য করেনি। এখানে ইতিহাসটা যদি আমরা ভুলে যাই বিরাট ভুল করব। আমরা কিন্তু সত্যিকারের সুশ্রুত, সত্যিকারের চড়ক জানিই না, সেসব বিলুপ্ত হয়ে গেছে। আমরা এখন যেগুলো আয়ুর্বেদ বলে পাই এগুলো সমস্ত অপভ্রংশ এবং সমস্ত পরে বানানো। আপনি কি বিশ্বাস করেন চরক সুশ্রুত কেউ ছিল? হ্যাঁ, 100 বার, 100%। দেবীপ্রসাদের লেখা পড়েননি আপনি? পড়েছি। সেটা পড়ে আপনার মনে হয়েছে চরক বা একজন কেউ ছিল কেন অন্য? আমি আবার গোড়ার বইও পড়েছি। আমি ব্যক্তিগুলো বলছি না, গোড়া এদের স্কুল ছিল, যেমন হিপোক্রেটিসের স্কুল ছিল। না, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত নাস্তিক এবং মহাত্মা গান্ধীর অনুসারী ছিলেন গোরা, যে প্রথম পৃথিবীতে নাস্তিক সম্মেলন করেন, এবং তিনি বলেছেন যে চরক সুরসুত বা আপনার এই চাণক্য এগুলো হচ্ছে ফেক ক্যারেক্টার, বাস্তব হচ্ছে ফেক ক্যারেক্টার। এবং আমি বলতে পারবো উনি প্রচুর প্রমাণ দিয়েছেন এই বিষয়ে, তামিলে প্রচুর প্রমাণ দিয়েছে এবং উনি দেখিয়েছেন এর কোনো প্রমাণ নেই। কিন্তু এদের গ্রুপ ছিল, চার ভাগ কোনো একজন লোক নয়, গ্রুপ ছিল। এদেরও তো এমনি গ্রুপ ছিল, চরক গ্রুপ, সুশ্রুত গ্রুপ। এখন একজন কোনো ব্যক্তি ওই ছবি এঁকে এঁকে যেগুলো দেখানো হয় ওগুলো অধিকাংশই বাজে, কিন্তু চরক সুশ্রুত ছিল না, এত বড় কথা আমি বলতে পারবো না। ব্যক্তি হিসেবে ছিলেন না, হতে পারে তাদের স্কুল ছিল এই যে, এবং তাদের সমসাময়িক অন্যান্য যে রেফারেন্স সেগুলো দিয়ে তো অবশ্যই প্রমাণ হয় যে তাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো হয়েছিল, এই যে ভাববাদীদের সঙ্গে যারা ঈশ্বরের কথা বলছে তাদের সঙ্গে তর্ক হচ্ছে, তর্কগুলো কারা করছে, যদি ওই নামে কেউ নাও করে থাকে, তর্কগুলো তো জেনুইন না। একদম এই কথাতে আমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে যথেষ্ট বড় একজন ইতিহাসবিদ, আর্কিওলজিক্যাল নিয়ে কাজ করে। উনি তার যে বই বেদ কা ভেদ বলে একটা বই আছে হিন্দিতে, উনি দেখিয়েছেন এই যে চরক সুরসুত এসব বাস্তব হচ্ছে বৌদ্ধদের থেকে চুরি করা, জৈনদের থেকে চুরি করা আয়ুর্বেদ শাস্ত্রকে নিজেদের নামে চালিয়েছে। এবং তিনি বলেছেন কেন আয়ুর্বেদ বা কেন চিকিৎসা ব্যবস্থা, কেন চিকিৎসা ব্যবস্থায় কে উঁচু কে নিচু এটা ম্যাটার করে না, সবাইকে ছুতে হবে। তো ব্রাহ্মণদের তার কোনো সম্ভব নয় যার চিকিৎসা শাস্ত্র বডিতে হাতই দেবে। কিন্তু এখানে একটা শব্দে আমার আপত্তি আছে, বৌদ্ধদের থেকে চুরি করেছেন এটা বলা ভুল, কারণ প্রথম এইসব কনসেপ্টগুলো বৌদ্ধদের মধ্যেই আসে এবং সেখান থেকে এই যে আয়ুর্বেদের যে কনসেপ্ট পরবর্তীকালে তারা কিন্তু বৌদ্ধদের, কারণ বৌদ্ধদের এটাও তো ক্রমশ ছড়িয়ে গেল। প্রথম হাসপাতাল ভারতবর্ষে বৌদ্ধরা করে, তো সেখানে প্রথম বৌদ্ধ ভিক্ষুরাই শুধু এই চিকিৎসা পেত। পরবর্তীকালে সেটা কিন্তু ছড়িয়ে গেল লোকের মধ্যে, যাদের শ্রমণ বলা হতো তারা তো সারা ভারতে ঘুরে বেড়াতো। কাজেই তাদের মারফত এই যে যারা এই যে বৈদিক শাস্ত্রে যেমন চিকিৎসক বা এদের এত ঘৃণা করা হয়েছে, এই চিকিৎসকরা বৈদ্যরা এসে তারপরে শ্রমণ বৌদ্ধ এদের মধ্যে একটা একজোট হয়। সেখান থেকে এই বৌদ্ধদের কাছ থেকে এই যে আয়ুর্বেদের যে মেডিকেল যে প্রিন্সিপালসগুলো বৌদ্ধদের কাছ থেকে নেওয়া হয়, সুতরাং নেওয়া হয়েছে আমি মানছি, চুরি করা বললে আমি মানছি না। উনি এভাবে লিখেছেন, উনি লিখতে পারেন এইভাবেই, কিন্তু বিজ্ঞানের সমস্ত কিছুই তাহলে সব কিছুই চুরি বলতে হয়।
আমরা বিজ্ঞানের ইতিহাস যদি পড়ি, আমি তো একটু একটু চর্চা করি বিজ্ঞানের ইতিহাস নিয়ে, সেখানে কিন্তু এক দেশের জিনিস আর এক দেশে গিয়ে সম্পূর্ণ অন্য চেহারা নিচ্ছে, কিন্তু রুটটা ওইখানে। তাই বলে আমি বলবো আমি ওখান থেকে ওটা চুরি করেছি। বিজ্ঞানের ধারাই তো এরকম, বিজ্ঞানের ধারাই তো এরকম, একটা জিনিস অন্য জায়গায় গিয়ে অন্য ফসল ফলায়। বর্তমানে এই লিফলেটে একটা বিষয় লেখা আছে যে আমাদের দেশেও চলছে ধর্মীয় ঘৃণা আর বিদ্বেষ ছড়ানোর চেষ্টা। আপনি কি মনে করেন যে চেষ্টা চলছে নাকি আগের থেকেই আছে? আগের থেকেই ছিল, আগের থেকেই ছিল। এটা আমাদের মানে সাধারণ মানুষের রাজনৈতিক কি বলবো অবিমৃষ্যকারিতার দৌলতে সেটা এখন একটা বিষবৃক্ষের চেহারা নিয়েছে। জিনিসটা তো ছিলই, কিচ্ছু বদলায়নি। এই সমস্ত আমাদের দেশের সাধারণ লোকের মনের মধ্যে বহুকাল ধরে ছিল। আমি তো এটাই বলি, রাজনৈতিক ইয়েতে কোন দল এলো গেল, কংগ্রেস এলো কি কমিউনিস্ট এলো কি তৃণমূল এলো কি বিজেপি গেল, খুব কিছু বদলায় না। সমাজটা একরকম আছে, এবং এটা আজকে বলে নয়, বহুদিন ধরে। এমনকি যখন বাম ফ্রন্ট ছিল, আমি হিসেব করে দেখিয়েছিলাম, সেই সময় জ্যোতিষের চর্চা সব থেকে বেশি বেড়েছিল। জ্যোতিষের দোকান, জ্যোতিষীদের এইসব কি করে হয়? কাজে ওই বাইরে রাজনীতিটা কাদের হাতে, ওই দিয়ে কিন্তু বিচার হয় না। আমাদের এই জিনিস কিছু নতুন নয়। যেমন 2006-এর দিকে ভৃগু জ্যোতিষীর একটা কেস ঘটেছিল, আপনি হয়তো জানেন। এরকম তো অনেক, এই যে উৎস মানুষ পত্রিকা, এরা তো এইসব কাজ কবে থেকে করে আসছে। না, আমার একটা প্রশ্ন, আপনি বামপন্থীদের কথা বলছেন, তো বহু বামপন্থীরা ধর্মে বিশ্বাস করে। ওরে বাপরে, আমি তো বলি বামপন্থীরা বেশি করে এখন ধর্মে বিশ্বাস। যার সঙ্গে কথা বলি, না দেখুন অত ধর্মবিরোধী হলে চলে না, কারণ অতর কথা হচ্ছে না। ধর্ম ব্যাপারটা ঠিক না ভুল এক কথায় বলুন, তারপর কম্প্রোমাইজ করলেন কোথাও আপনার পার্টি মিটিংয়ে, সেটা অন্য প্রশ্ন। আপনি ভেতর থেকে কী মানেন বলতে পারে না যে না আমি ধর্ম মানি না, এই কথাটা জোরে। তার কারণ এরা মার্কসও পড়ে না, এরা বস্তুবাদ কাকে বলে জানে না, এরা কোনো রকমের লিটারেচার পড়ে না, কয়েকটা স্লোগান শুধু পড়ে, করলে কিচ্ছু বোঝা যায়। আমাদের যুক্তিবাদী আন্দোলনেও এই সমস্যা আছে। আমরা যুক্তিবাদ বলতে কয়েকটা স্লোগান বুঝি, স্লোগান নয়, এটা একটা চিন্তাধারা। এই জায়গাটা দাঁড়িয়ে বর্তমান বিশ্বে অন্যতম বামপন্থী এবং পুরনো স্কুলের মার্ক্সবাদী দার্শনিক আপনার স্লোবক, নামটা ওনার খুব কঠিন, জার্মানির প্রফেসর, উনি বলেছেন যে লেফট উইং মানে হচ্ছে যে আপনার খুব উদার, প্রোগ্রেসিভ, আর ডান মানে হচ্ছে রক্ষণশীল। এবং উনি এই জায়গায় মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ভারতবর্ষে কোনোদিনও বামপন্থী ছিল না আমার ধারণা অনুযায়ী। তারা আদতে হচ্ছে ভেতরে ভেতরে ডানপন্থী, রাজনৈতিক লেবাসে পড়েছে তারা বামপন্থী। এই কথা বলেছেন নাকি? আমি একমত নই, কিন্তু কথাটা খুবই লোভনীয়, আমার সত্যি বলে মানতে ইচ্ছে করছে। আমার তো কেবলই মনে হচ্ছে এত বছর ধরে, 100 বছর হয়ে গেল আমাদের দেশের কমিউনিস্ট মুভমেন্ট, লোকের ওপর কতটুকু প্রভাব। না, একটা দুঃখের বিষয় আছে, আমি যখন তার ভিডিও শুনছি তিনি একজন ব্যক্তির নাম বলছেন, যদি আমি সেই ব্যক্তির নাম জানতাম না, তার ভিডিও থেকে জানতে পেরেছি তার নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত। এবং তিনি তার রেফারেন্স দিয়ে বলছেন উনি যখন রাশিয়ায় যাচ্ছেন লেনিনকে বোঝাতে যে ভারতের ব্যবস্থা কেমন হওয়া উচিত, সেই নিয়ে টোটালি আলোচনা চলছে। লেনিন ওকে বলেছিলেন যে এত তত্ত্ব আলোচনা ছেড়ে সমাজের চরিত্রটা অ্যানথ্রোপোলজিক্যাল, উনি গ্রামে গ্রামে গিয়ে, ভূপেন্দ্রনাথ দত্ত, উনি আবার বিবেকানন্দ ছোট ভাই, তো উনি আবার একেবারে উল্টো পথের লোক। উনি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করে তাদের শ্রেণী চরিত্র, তাদের কিভাবে উৎপাদনটা হয়, এই সমস্ত কিছু নিয়ে স্টাডি। ওর মারফত রামকৃষ্ণ ভট্টাচার্য নাম নিশ্চয়ই শুনেছেন। রামকৃষ্ণ দাদা পরিষ্কার বলেন যে ওই ভূপেন্দ্রনাথ দত্তর হাত ধরেই আমাদের সত্যিকারের মার্ক্সবাদ চর্চা, সত্যিকারের বামপন্থার চর্চা হয়েছে। বাকিরা হয়নি, এসে ডাঙ্গে ফাঙ্গে অনেক তাদের নাম বেশি, তারা তো ভুলভাল বলেছেন। ওয়ারাজ ইনি একদম মাটিতে তত্ত্বটাও শিখেছেন, নিজে জার্মানিতে ছিলেন, লেনিনের সঙ্গে কথা বলেছেন, তিনি ফিরে এসছেন, ফিরে এসে সেই তত্ত্ব একদম মাটিতে প্রয়োগ করেছেন। অধিকাংশ লোক করেনি। তাদের ওই যে ভদ্রলোক একটু আগে বললেন যে আর্মচেয়ার, তারা সবাই ঘরে বসে বড় বড় কথা বলেছেন, উনি কিন্তু একদম মাটিতে গিয়ে কাজটা, সেইটা যদি আজকে আবার নতুন করে শুরু করা যায়, আমি তো মনে করা যাক এদেশে বামপন্থা নেই, কোনো দিন ছিল না, আজকে এই মুহূর্ত থেকে শুরু হলো, তাহলে কিছু হবে। আমরা এই যে ধরে নিই আমাদের বিরাট বামপন্থী ঐতিহ্য, কিচ্ছু নেই। কটা লোকের মধ্যে বামপন্থার প্রভাব পড়েছে বলুন তো, তাহলে আজকে এই দশা হয়? না, এটাও সঠিক যে আমাদেরও দুঃখের বিষয় যে একজন মানে বিদেশি ব্যক্তির মুখ থেকে একজন বাঙালি ব্যক্তির মানে প্রশংসা শুনছি, এবং রাজনৈতিকভাবে তাকে কেউ ফলো করছে না। আমি ভূপেন্দ্রনাথ দত্তর পাড়ায় মানুষ হয়েছি। ভূপেন্দ্রনাথ দত্ত একসময় প্রচণ্ড জনপ্রিয় ছিলেন, কিন্তু এটাও আমাদের কমিউনিস্ট মুভমেন্টের একটা অদ্ভুত ব্যাপার, আজকের দিনে লোকে ভুলেই গেছে কে বলে তার, অথচ তার বই আছে, আমি কদিন আগেও কিনেছি, NBA-তে পাওয়া যায়। তো এই যে আমাদের এইটাই আমি বলতে চাইছি, চিন্তাধারাটা আমাদের বিপথে চলে গেছে। আমরা চটজলদি কতগুলো সমাধান, বামপন্থা মানে আজকে গেলাম ভোট দিলাম কালকে বিপ্লব হয়ে গেল,
না, জীবনে হয় না, কোনো দেশে হয়নি। এবং শ্লোবক এই জায়গাটা দাঁড়িয়ে বলেছেন যে ভারতবর্ষের কোনোদিনও বিপ্লব হয়নি এবং বিপ্লব হবেও না, তার কারণ ভারতবর্ষে কোনোদিনও বামপন্থা কোনোদিনও হবেও না, জন্ম সেটা কোনো ঘটেনি। কথা। বামপন্থা জন্ম নেবে, এত নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি তো বলছি যদিও তিনি হতাশ- শেষ জীবনে হ্যাঁ, তাও হতে পারে। তা আজকে যেখানে বামপন্থার সৃষ্টি হয়েছিল, রাশিয়ার কি অবস্থা, কাজেই ওঠে আবার নামে, এটাই ইতিহাসের পথ। তা আমরা এখন নেমেছি, নামতে নামতে আরও কোথায় যাই দেখি, তারপরে একটা সময় তো উঠবো। এটাও ইতিহাসের ধারা, এটাও মার্ক্সবাদী বোঝায়। কাজেই আমি খুব মাঝে মাঝে হতাশ বোধ করি, কিন্তু সিনিক হই না। সিনিক মানে কোনো কিছু হবেই না এরকম আমি কখনো ভাবতে পারি না। তবে এটা ঠিকই, বর্তমান পরিস্থিতিটা খুবই হতাশাজনক, খুবই হতাশা। এর জন্য সেই হতাশা কি একসময় আমরা বহু যুক্তিবাদী সংগঠনের কিছু বড় বড় ব্যক্তিদের মুখ থেকে শুনেছি যে সিপিএম কালে যুক্তিবাদ আন্দোলন করা বা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা একটু কঠিন ছিল, কারণ তাদের উপর শুনেছি হামলা হতো, সংগঠনের বাড়িঘর ভেঙে দেওয়া হতো। কিন্তু এটা ঠিকই যে আমাদের বামপন্থী, যারা নিজেদের বামপন্থী বলেন, সে আমলে যুক্তিবাদের চর্চা বিশেষ হয়নি। যারা করেছেন তারা এই উৎস মানুষের মতো দল, যারা কিন্তু মূল স্রোত থেকে আলাদা। মূল স্রোতে কোনো দিন যুক্তিবাদ একটা আলাদা চর্চার বিষয় হিসেবে উঠেই আসেনি। সেখানেও আমাদের যাকে বলে ভাবের ঘরে ফাঁকি, আমাদের ভাবের ঘরে ফাঁকি ছিল। বিজ্ঞান আন্দোলনেও ছিল, আমাদের যুক্তিবাদী আন্দোলনেও ছিল। তার ফল আজকে আমরা টের পাচ্ছি। কোনোদিনই ওরা মানুষের মনের মধ্যে যেতে পারিনি। চারটে স্লোগান দেওয়া বা একটু কিছু লোককে নিয়ে ভিড় বানানো, তারপর তারা বাদাম খেতে খেতে বাড়ি চলে গেল, এটা কিন্তু আন্দোলন নয়। যখন সে ভাববে, বাদাম খেতে খেতেও সে ভাববে আজকে যেটা শুনলাম, তাহলে আমার বাড়িতে আমার বাবা মা যা ছোটো বয়স থেকে শিখিয়েছে সেটা তো ঠিক নয়। কই আমরা কি সেটা করতে পেরেছি? আমরা তো উল্টে গুরুবাদী সমাজ আমাদের। বাবা ভগবান, মা ভগবতী, স্কুলের স্যার উড়ি বাবা, তিনি তো সাক্ষাৎ ভগবান। কাজে আমরা নিজের মতো ভাববো না, কেউ গিলিয়ে দিলে তবে গিলবো। এইখান থেকে আমাদের সবার আগে বেরোনো দরকার। একটা শেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষে নাস্তিকতা বা যুক্তিবাদ চর্চা করা যতটা সহজ, ততটা কিন্তু জাতের বিরুদ্ধে মুভমেন্ট চালানো বা আন্দোলন করা ততখানি সহজ নয়। এবং এই কথা মনে প্রাণে পেরিয়ার এবং বাবা সাহেব আম্বেদকর বিশ্বাস করতেন, এবং এটা আমরা মানে অন গ্রাউন্ড এটা ভারতবর্ষে দেখছি। একদম, এটাই বাস্তব। এটা তো কারণটা খুব সহজ। এই যে আজকে এখানে যে আলোচনা হচ্ছে, এই নাস্তিকতা বলুন, যুক্তিবাদ বলুন, কাদের আলোচনা এটা? আমাদের মতো 2-4 জন লোক, 25-30টা কি বড় জোর 50টা লোক। এই রাস্তায় যে যে মুহূর্তে আপনি পা দিচ্ছেন ফুটপাতে, এই আলোচনার সঙ্গে ওই ফুটপাতের শয়ে শয়ে লোকের একজনেরও কোনো সম্পর্ক আছে? নেই। অর্থাৎ আমরা জনবিচ্ছিন্ন। আমাদের এই সব তাত্ত্বিক আলোচনা আমাদেরই, আমিও আপনার কথা জানি, আপনিও আমার কথা জানেন। শুরুতেই বলেছিলাম এটা, হ্যাঁ, এটা দুই রইল, এটা কিন্তু 3 হলো না। আমি যদি এটাকে, যে আমাদের মতো বিশ্বাস করে না, তাকে যদি আমি কনভিন্স করতে পারি, একজনকেও পারি, আমি জানবো জীবনে কিছু পারলাম। তা আমরা পারি না। এবং সেটা করতে গেলেই আপনি যেটা বলছেন জাতপাতের ব্যাপারে এসে যায়, অন্য প্রসঙ্গ। আপনি তো ব্রাহ্মণ, আপনি তো লাহিড়ী, আপনার আমাকে বলেছে অনেকে যে আপনি তো জাতে ব্রাহ্মণ। হ্যাঁ ব্রাহ্মণ, কিন্তু আমি তো ছেড়ে এসেছি। আমি তো কোনোদিন, সে মার্ক্সেরই বিখ্যাত কথা যে সে মানে মানুষই ইতিহাস তৈরি করে ঠিকই, কিন্তু কোন পরিস্থিতিতে, কোন ঘরে, কোন সমাজে সে জন্মাবে সে তো নিজে জানে না। আমি যে বামুনের ঘরে জন্মেছি এটা তো আমার ইচ্ছে নয়, আর অমুক যে চণ্ডালের ঘরে জন্মে সেটাও তার ইচ্ছে নয়। তারপরে আমি কি করেছি? আমি তো ওই ব্রাহ্মণ্য থেকে বেরিয়ে এসেছি। আমার লেখালেখির প্রধান মানে বর্ষামুখী হচ্ছে মানে বলতে কি চাইছেন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো? না না, তা বলছি না, বলছি পরিবেশ। আপনি যে পরিবারেই জন্মান, আপনি সেই পরিবার থেকে কিছুটা গ্রহণ করছেন, কিছুটা বর্জন করছেন। কি বর্জন করলেন, কি গ্রহণ করলেন, তারপর কিন্তু আপনার ব্রেনের ডেভেলপমেন্টটা হচ্ছে, আপনি অ্যাডাল্ট হচ্ছেন। ততদিনে আপনার পার্সোনালিটি গড়ে উঠেছে। সেটা ধর্মের দিকে যাবে, না যুক্তিবাদের দিকে যাবে, না খাঁটি বিজ্ঞানের দিকে যাবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয় ধর্মের দিকে যাই, না হয় বিজ্ঞানের ধর্মকে মিলিয়ে দিই। এটা আরও মারাত্মক। শুধু ধর্মের দিকে যাওয়াটাও একরকম। যারা বলেন ধর্ম আর ও তো একই ব্যাপার, একই সত্যের দিকে দুজনে এগিয়ে চলেছে, এই যে যত মত তত পথ, এর থেকে ভুল কথা, এর থেকে বিপজ্জনক কথা পৃথিবীতে কিছু হতে পারে না। এইগুলো বলে সবার মন ঘুরিয়ে দেওয়া হয়। তো এই জায়গাটা আমার মনে হয় আঘাত করা দরকার, চিন্তার জায়গাটা। প্রত্যেকটা ব্যক্তির, সে তো একটা পরিবারে জন্মাচ্ছে, সে পরিবারের একটা কালচার আছে, এক এক রকম। কিন্তু সে যখন অ্যাডাল্ট হচ্ছে, সে সমাজে আসে, সে কিন্তু বৃহত্তর সমাজের লোক। ততদিনে তার পার্সোনালিটি তৈরি হয়ে গেছে, চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনাটা কী, সেটা কি আমরা বদলাতে পেরেছি বা বদলাবার চেষ্টা করিনি আমার ধারণা। ফলে যেটা হচ্ছে, অধিকাংশ লোক একটা ভাষা জগতে বাস করে। হ্যাঁ ধর্ম ভালো, ক্ষতি কী, অমুক তো এই তো দেখি উনি ধার্মিক এবং ভালো লোক।
উনি তো একদম নাস্তিক লোক কিন্তু মাতাল, তাহলে দেখুন নাস্তিক হয়েও খারাপ, এরম এই ধরনের ছেদ যুক্তির তো কোনো মানে নেই। সমাজে আমাকে সুস্থভাবে মাথা উঁচু করে শারীরিকভাবে মানসিকভাবে বাঁচতে হবে, সেটা করার জন্য যা যা ত্যাগ করার করতে হবে, নির্মমভাবে ত্যাগ করতে হবে। এটা না হলে হবে না, এই সাহসটা দরকার, যুক্তিবাদ আমাদের সেই সাহসটা দেয়, সেই জন্য এটা প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনার নাম? আশিস লাহিড়ী।